মরুঝড়ে হিমশীতল হাওয়ার মতো বিশ্ব রাজনীতির তপ্ত বালুকারাশিতে এখন বইছে এক অজানা আতঙ্কের শিহরণ। পরাশক্তিগুলোর দম্ভ যখন আকাশ ছুঁতে চায়, তখন একটি স্বাধীন ভূখণ্ড কিভাবে সেই অহংকারের ভিত নাড়িয়ে দেয়, তার এক রোমহর্ষক এবং অবিশ্বাস্য অধ্যায় রচিত হচ্ছে বর্তমান মধ্যপ্রাচ্যে। একদিকে আটলান্টিকের ওপার থেকে ভেসে আসছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দম্ভভরা হুঙ্কার। তারা নাকি লকড অ্যান্ড লোডেড, অর্থাৎ চরম আঘাত হানার জন্য তাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন। কিন্তু ঠিক তার বিপরীতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে পারস্যের বিস্তীর্ণ প্রান্তর থেকে বিশ্বকে অত্যন্ত শীতল কণ্ঠে জানিয়ে দেওয়া হয়েছে তাদের আঙুল এখন ট্রিগারে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এবং মার্কিন নৌ অবরোধের আসল চিত্র বুঝতে গেলে আপনাকে কেবল খবরের কাগজের শিরোনাম পড়লে চলবে না, তাকাতে হবে পর্দার পেছনের সেই অন্ধকার গোলক ধাঁধার দিকে। পশ্চিমা বিশ্ব যে নৌ অবরোধের ফাঁদ পেতেছে, তা কি সত্যি তেহরানকে নতজানু করতে পারবে, নাকি এই অবরোধ উল্টো খোদ পশ্চিমা বিশ্বের অর্থনীতির গলার কাঁটা হয়ে দাঁড়াচ্ছে? ডোনাল্ড ট্রাম্প কেন হঠাৎ করে বেইজিংয়ের দিকে আঙুল তুলে মিথ্যাচারের আশ্রয় নিচ্ছেন? আর প্রশান্ত মহাসাগরের বুকে কেন জাপান তড়িঘড়ি করে নিজেদের সংরক্ষিত তেলের মজুদ ভেঙে ফেলতে বাধ্য হচ্ছে? এই চরম উত্তেজনার আড়ালে আসলে কার নীল নকশা বাস্তবায়িত হচ্ছে? প্রশ্ন হলো, এই আসন্ন মহাবিপর্যয়ের রিমোট কন্ট্রোল আসলে কার হাতে? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব সেই রহস্যের জাল। পশ্চিমা প্রোপাগান্ডার চশমা খুলে ফেলে আমরা ডুব দেব ভূরাজনীতির এক গভীর ও অন্ধকার সমীকরণে। স্বাগতম দেশজগৎ দিগন্তে। যে কোনো মহাবিপর্যয়ের শুরুটা হঠাৎ করে হয় না, এর বীজ বোনা হয় দীর্ঘদিনের মনস্তাত্ত্বিক ছায়াযুদ্ধের মাধ্যমে। এই মুহূর্তে আমরা যে চরম উত্তেজনার সাক্ষী হচ্ছি, তার কেন্দ্রবিন্দুতে রয়েছে গত 12 এপ্রিল থেকে শুরু হওয়া একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কৌশল। মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধের দেয়াল তোলার চেষ্টা করছে, তখন পশ্চিমা গণমাধ্যমগুলো এমন একটি ইলিউশন তৈরি করছে যেন কাল সকালেই তেহরানের অর্থনীতি তাসের ঘরের মতো মুখ থুবড়ে পড়বে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো এক ধাপ এগিয়ে বিশ্বকে বিশ্বাস করানোর চেষ্টা করেছেন যে এই নৌ অবরোধের মুখে ইরান আর্থিকভাবে পুরোপুরি ভেঙে পড়ছে। কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে অন্যখানে। বিশ্লেষকরা যা বলছেন তা শুনলে চমকে উঠবেন। বাস্তবতার আয়নায় যদি আমরা এই দাবিগুলোকে বিশ্লেষণ করি, তবে দেখা যাবে পশ্চিমা প্রশাসনের এই হুঙ্কারগুলো চরমভাবে অপরিণত এবং স্রেফ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি ফাঁকা আওয়াজ। একটু গভীরভাবে তলিয়ে দেখলে আমরা বুঝতে পারবো এই অবরোধ আসলে কার অর্থনীতিতে বিষবাষ্প ছড়াচ্ছে। তেহরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক সাইদ লাইলাজ অত্যন্ত সূক্ষ্ম একটি সমীকরণ তুলে ধরেছেন। তিনি পরিষ্কার করে বলেছেন, এই নৌ অবরোধ যদি 2 বা 3 মাসের বেশি দীর্ঘায়িত হয়, তবে ইরানের হয়তো কিছুটা ক্ষতি হবে, কিন্তু পারস্য উপসাগরের দক্ষিণের দেশগুলোর, অর্থাৎ যারা মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত, তাদের ক্ষতির পরিমাণ হবে ইরানের চেয়ে বহুগুণ বেশি। কেন এই দাবি এতটা তাৎপর্যপূর্ণ? কারণ ইরান কোনো ঠুনকো রাষ্ট্র নয় যে একটি অবরোধের ঘোষণাতেই তারা আত্মসমর্পণ করবে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় 1979 সালের পর থেকে দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে এই দেশটি পশ্চিমা বিশ্বের কঠিন থেকে কঠিনতম অর্থনৈতিক নিষেধাজ্ঞার পাহাড়ে বসবাস করছে। এই দীর্ঘ এবং কঠিন পথচলা তাদের অর্থনীতিকে দুর্বল করার বদলে উল্টো একটি চরম আঘাত সহ্য করার মতো স্বয়ংসম্পূর্ণ মডেলে রূপান্তর করেছে। তারা এর নাম দিয়েছে প্রতিরোধের অর্থনীতি। জ্বালানি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অবরোধের কারণে হয়তো তাদের প্রধান তেল রপ্তানি টার্মিনাল খার্গ আইল্যান্ডের তেলের মজুদ সাময়িকভাবে পূর্ণ হয়ে যেতে পারে এবং এপ্রিলে হয়তো তাদের তেল উৎপাদন দৈনিক কয়েক লাখ ব্যারেল কমে যেতে পারে। কিন্তু এটি কি তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট? মিডল ইস্ট ইকোনমিক সার্ভে MEES এর ব্যবস্থাপনা সম্পাদক জেমি ইনগ্রাম এবং ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক আলী ভায়েজ উভয়ই একটি নির্মম সত্য স্বীকার করতে বাধ্য হয়েছেন। তারা জানিয়েছেন, ইরানের নেতৃত্ব অতীতে চরম অর্থনৈতিক চাপ সহ্য করার যে অকল্পনীয় সক্ষমতা দেখিয়েছে, তা পশ্চিমা বিশ্বের চিন্তারও বাইরে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির নীল নকশা এঁকেছিল, ইরান সেই চাপকে অত্যন্ত সাহসিকতার সাথে বুক চিতিয়ে মোকাবিলা করছে। তারা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, নিজেদের সার্বভৌমত্ব এবং আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে তারা কোনো অসম ও অমর্যাদাকর চুক্তিতে স্বাক্ষর করবে না। এই যে অবরোধের বিপরীতে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলার সাহস, এটিই মূলত পশ্চিমা বিশ্বের জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি কেবল পারস্য উপসাগরের জলসীমার দিকে তাকিয়ে থাকি, তবে ভূরাজনীতির এই সুবিশাল দাবা খেলার আসল চালগুলো আমাদের চোখ এড়িয়ে যাবে। এই চরম সংঘাতের ময়দানে কেবল দুটি দেশ মুখোমুখি দাঁড়িয়ে নেই, বরং পর্দার আড়ালে চলছে বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তিগুলোর খেলা। আর এই খেলায় সবচেয়ে বড় চমক নিয়ে হাজির হয়েছে ড্রাগনের দেশ চীন। বর্তমানে বিশ্ব ব্যবস্থায়, বিশেষ করে গ্লোবাল সাপ্লাই চেইন এবং মাল্টিপোলার ওয়ার্ল্ড বা বহুমুখী বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে চীনের ভূমিকা অত্যন্ত নির্ণায়ক। এই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থা এবং ইরানের শক্ত অবস্থানের কারণে
সবচেয়ে বেশি হতাশ এবং দিশাহারা হয়ে পড়েছে মার্কিন প্রশাসন। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যগুলো মূলত সেই চরম হতাশারই বহিঃপ্রকাশ। ট্রাম্প হঠাৎ করেই আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে দাবি করে বসেন যে যুক্তরাষ্ট্রের হাতে আটক হওয়া একটি ইরানি মালবাহী জাহাজে নাকি চীনের পক্ষ থেকে পাঠানো বিশেষ উপহার ছিল। এটি ছিল মূলত বেইজিংকে আন্তর্জাতিক অঙ্গনে কোণঠাসা করার একটি ব্যর্থ অপচেষ্টা। কিন্তু চীন যে এখন আর ওয়াশিংটনের চোখ রাঙানিকে বিন্দুমাত্র পরোয়া করে না, তা তাদের তাৎক্ষণিক এবং অত্যন্ত কড়া কূটনৈতিক জবাবেই স্পষ্ট হয়ে গেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত দৃঢ়তার সাথে এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে যে এর কোনো তথ্যগত ভিত্তি নেই। এর আগেই বেইজিং ট্রাম্পের এই দাবিকে বিদ্বেষপূর্ণ মিথ্যা বা ম্যালিশিয়াস লাই বলে অভিহিত করে পশ্চিমা বিশ্বকে এক হাত নিয়েছে। বেইজিং অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে নিজেকে একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে উপস্থাপন করেছে এবং বিশ্ব সম্প্রদায়কে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে বিভিন্ন দেশের মধ্যে স্বাভাবিক বাণিজ্য প্রবাহ কোনো অবস্থাতেই ব্যাহত করা উচিত নয়। এর পেছনের আসল সমীকরণটি হলো ইরান চীনের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। বেইজিং কোনো অবস্থাতেই তাদের জ্বালানি নিরাপত্তার এই গুরুত্বপূর্ণ উৎসকে পশ্চিমা প্রোপাগান্ডার শিকার হতে দেবে না। ট্রাম্পের এই ভিত্তিহীন অভিযোগ মূলত মে মাসের মাঝামাঝি সময়ে তার সম্ভাব্য বেইজিং সফরকে চরম অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে। চীনের এই শক্ত অবস্থান শুধু কথার কথা নয়। ঠিক একই দিনে চীনের বাণিজ্য মন্ত্রণালয় তাইওয়ানকে অস্ত্র সরবরাহের অভিযোগে ইউরোপের 7টি প্রতিষ্ঠানের ওপর কঠোর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে। এটি বিশ্ব রাজনীতির এক নতুন মেরুকরণের অত্যন্ত স্পষ্ট ইঙ্গিত। চীন, রাশিয়া এবং ইরানের এই যে অলিখিত কিন্তু সুদৃঢ় অক্ষ তৈরি হচ্ছে, তা মূলত পেট্রোডলার আধিপত্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একক বিশ্ব শাসনের কফিনে শেষ পেরেক ঠুকে দিচ্ছে। ট্রাম্পের এই প্রোপাগান্ডা এবং মিথ্যাচার মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের অস্তমিত ক্ষমতার হতাশা থেকে জন্ম নেওয়া এক করুণ আর্তনাদ ছাড়া আর কিছুই নয়। যে কোনো সংঘাতের ময়দানে এমন একটি অস্ত্র থাকে যা পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে মধ্যপ্রাচ্যের এই ভূরাজনৈতিক সমীকরণে ইরানের হাতে থাকা সবচেয়ে বড় অস্ত্রটি কোনো পারমাণবিক বোমা বা ব্যালিস্টিক মিসাইল নয়। তাদের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর অস্ত্রটির নাম হলো হরমুজ প্রণালী। মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপের চেষ্টা করছে, তখন ইরান পাল্টা যে কৌশলটি গ্রহণ করেছে তাকে আধুনিক ভূরাজনীতিতে এক কথায় মাস্টার স্ট্রোক বলা যায়। ইরান খুব ভালো করেই জানে বিশ্ব অর্থনীতির সবচেয়ে দুর্বল এবং সংবেদনশীল স্নায়ুটি কোথায় অবস্থিত। মধ্যপ্রাচ্য সংঘাতের শুরু থেকেই ইরান অত্যন্ত কৌশলগতভাবে এই সরু জলপথ দিয়ে বৈশ্বিক তেল সরবরাহ নিয়ন্ত্রণের একটি প্রচ্ছন্ন বার্তা দিয়ে রেখেছে। বর্তমানে উভয় দেশই অবরোধের বিপরীতে অবরোধ নীতি গ্রহণ করেছে। মার্কিন বাহিনী যখন ইরান সংশ্লিষ্ট জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টির দাবি করছে, ঠিক সেই মুহূর্তেই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি অত্যন্ত বীরত্বের সাথে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় অন্তত 2টি জাহাজ জব্দ করে প্রমাণ করেছে যে এই জলভাগের আসল নিয়ন্ত্রক কারা। এটি কেবল 2টি জাহাজ জব্দ করার বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি মূলত পুরো পশ্চিমা বিশ্বের অহংকারের উপর একটি চরম আঘাত। একটু পরিসংখ্যানের দিকে তাকালেই বিপদের আসল মাত্রাটি বোঝা যাবে। হরমুজ প্রণালী হলো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চোক পয়েন্ট। বিশ্বের মোট উৎপাদিত অপরিশোধিত তেলের প্রায় 20% এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এক বিশাল অংশ প্রতিদিন এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। ইরান যখন এই রুটকে নিজেদের পাল্টা চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার শুরু করেছে, তখন পুরো বিশ্বের জ্বালানি বাজারে রীতিমতো এক অদৃশ্য ভূমিকম্প শুরু হয়ে গেছে। এর সবচেয়ে বড় এবং সরাসরি প্রমাণ আমরা দেখতে পাচ্ছি প্রশান্ত মহাসাগরের বুকে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র জাপানের দিকে তাকালে। হরমুজ প্রণালী দিয়ে অপরিশোধিত তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্বের অন্যতম বৃহৎ তেল আমদানিকারক দেশ জাপান আজ চরম আতঙ্কের মধ্যে পড়ে গেছে। বাধ্য হয়ে দেশটির অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় আগামী 1 মে থেকে তাদের জাতীয় তেলের মজুদের একটি বিশাল অংশ বাজারে ছাড়ার জরুরি সিদ্ধান্ত নিয়েছে। জাপান মোট প্রায় 5.8 মিলিয়ন কিলোমিটার তেল বাজারে ছাড়বে, যা তাদের 20 দিনের চাহিদার সমপরিমাণ এবং এর বাজার মূল্য প্রায় 3.38 বিলিয়ন মার্কিন ডলার। পেট্রোলিয়াম স্টকপাইলিং আইনের ধারা 31 অনুযায়ী এই মরিয়া পদক্ষেপ নিতে হচ্ছে তাদের। একটু ভেবে দেখুন, যুক্তরাষ্ট্র হয়তো আটলান্টিকের ওপারে নিরাপদ দূরত্বে বসে হুঙ্কার দিচ্ছে, কিন্তু তাদের আগ্রাসী নীতির অর্থনৈতিক চড়া মূল্য চোকাচ্ছে জাপান, দক্ষিণ কোরিয়া থেকে শুরু করে খোদ ইউরোপের সাধারণ মানুষ। ইরানের এই একটিমাত্র ভৌগোলিক অবস্থান এবং কৌশলগত চাল প্রমাণ করে দিয়েছে যে বর্তমান বিশ্বে অর্থনৈতিক পঙ্গুত্বের ভয় দেখিয়ে কাউকে আর জিম্মি করে রাখা সম্ভব নয়। পশ্চিমা বিশ্বের পাতা ফাঁদ আজ তাদের নিজেদের গলাতেই ফাঁস হয়ে বসতে শুরু করেছে। তাহলে এই চরম সংঘাত, পাল্টাপাল্টি অবরোধ এবং ভূরাজনৈতিক এই স্নায়ুযুদ্ধের শেষ কোথায়? ভবিষ্যৎ কোন অন্ধকার গহ্বরের দিকে এগোচ্ছে? বিশ্লেষক হিসেবে আমরা যদি এই তথ্য এবং উপাত্তের ভিত্তিতে সবচেয়ে খারাপ দৃশ্যপট বা ওয়ার্স্ট কেস সিনারিও এর দিকে তাকাই, তবে যে চিত্রটি ফুটে ওঠে তা অত্যন্ত ভয়ঙ্কর। যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের এই লকড অ্যান্ড লোডের দম্ভ থেকে সরে না আসে এবং এই নৌ অবরোধ দীর্ঘায়িত করার একগুঁয়ে চেষ্টা চালিয়ে যায়, তবে বিশ্ব অর্থনীতি এক অকল্পনীয় মহাবিপর্যয়ের মুখে পতিত হবে। ইরান ইতিমধ্যেই হরমুজ প্রণালীর কন্ট্রোল নিজেদের হাতে নিয়ে বিশ্বকে প্রমাণ করে দিয়েছে যে তারা চাইলে মুহূর্তের মধ্যে গ্লোবাল সাপ্লাই চেইন বা পুরো বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে
পঙ্গু করে দিতে পারে। জাপানের মতো দেশগুলো হয়তো আর কয়েক মাস তাদের জাতীয় রিজার্ভ বা মজুদ ভেঙে নিজেদের শিল্প কারখানা সচল রাখতে পারবে, কিন্তু তারপর কি হবে? ইউরোপের অর্থনীতি এমনিতেই ধুঁকছে, এর উপর যদি তেলের দাম আকাশচুম্বী হয়, তবে পশ্চিমা দেশগুলোর ভেতরেই চরম মাত্রায় অভ্যন্তরীণ অসন্তোষ এবং অর্থনৈতিক মন্দা দেখা দেবে। তখন সাধারণ মানুষের ক্ষোভের আগুনে পশ্চিমা নেতাদের শান্তির মুখোশ খসে পড়তে বাধ্য হবে। আমরা আমাদের এই যাত্রার শুরুতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলাম, এই মহাবিপর্যয়ের রিমোট কন্ট্রোল আসলে কার হাতে? এতক্ষণের এই গভীর বিশ্লেষণের পর সেই প্রশ্নের উত্তর এখন দিনের আলোর মতোই পরিষ্কার। রিমোট কন্ট্রোল এখন আর ওয়াশিংটনের ওভাল অফিসে বা পেন্টাগনের হাতে কুক্ষিগত নেই, এটি এখন অবস্থান করছে তেহরানের সাহসী নেতৃত্বের হাতে, যারা অত্যন্ত দূরদর্শী কূটনীতির মাধ্যমে চীন এবং রাশিয়ার মতো পরাশক্তিকে নিজেদের পাশে দাঁড় করিয়েছে। মার্কিন নৌ অবরোধের মধ্যেও অটল থাকা ইরানের অর্থনীতি এই সুস্পষ্ট বার্তাই দেয় যে ভয় দেখিয়ে বা আর্থিকভাবে অবরুদ্ধ করে কোনো স্বাধীন জাতিকে আর পরাস্ত করা যাবে না। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের আলী ভায়েজের কথায় সেই অমোঘ সত্যটি প্রতিফলিত হয়েছে। ইরানের সাধারণ মানুষের উপর হয়তো সাময়িক চাপ বাড়ছে, কিন্তু দেশটির নেতৃত্ব এবং জনগণ তাদের সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার প্রশ্নে অতীতেও যেমন কোনোদিন আপোষ করেনি, ভবিষ্যতেও তারা 1 ইঞ্চি ভূমি বা 1 বিন্দু সম্মান ছাড়বে না। এই সংঘাত কেবল একটি সাগরের নিয়ন্ত্রণ নিয়ে নয়, এটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের পতন এবং একটি নতুন বহুমুখী বিশ্ব ব্যবস্থার উত্থানের চূড়ান্ত পদধ্বনি। দর্শক, ক্ষমতার এই বিশাল দাবার বোর্ডে যখন একটি স্বাধীন রাষ্ট্র পরাশক্তির চোখের দিকে তাকিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তখন বিশ্ব রাজনীতি মূলত একটি নতুন যুগে প্রবেশ করে। আমরা আজ দেখলাম কিভাবে পশ্চিমা প্রোপাগান্ডা মিথ্যাচারের আশ্রয় নিয়ে একটি জাতির অর্থনীতি ধসে পড়ার ভুয়া খবর প্রচার করছে, অথচ বাস্তবে খোদ মার্কিন মিত্ররাই আজ নিজেদের অস্তিত্ব বাঁচাতে মরিয়া। কিন্তু এর পরেই আসে সেই অমোঘ এবং দার্শনিক প্রশ্নটি, মার্কিন যুক্তরাষ্ট্রের এই সাম্রাজ্যবাদী আস্ফলন কি অচিরেই বিশ্ব অর্থনীতিতে তাদের নিজস্ব আধিপত্যের পতন ডেকে আনবে, নাকি ইরান, চীন ও রাশিয়ার এই নতুন জোট আগামী দিনের বিশ্ব ব্যবস্থাকে সম্পূর্ণ নতুন এক ছাঁচে গড়ে তুলবে? বিশ্ব রাজনীতির এই রোমহর্ষক মোড় নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের সুচিন্তিত বিশ্লেষণ অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আর এই ভূ রাজনৈতিক সংকটের পেছনে আসল মাস্টারমাইন্ড কে এবং কিভাবে তারা বিশ্ব অর্থনীতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে তা আরও বিস্তারিত জানতে স্ক্রিনে আসা এই ভিডিওটিতে এখনই ক্লিক করুন। সত্যের এই সন্ধানে সবসময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।